এত বছর আমাকে ছেড়ে কিভাবে থাকলেন? এত বছর হাই না মাকে মাদেন তোমাদের লইছেন এটা ওনার মা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি ছবি দেখতে তো তুমি টাকা থেকে গেলে নিয়ে গেলে না, কত কষ্ট পড়েছে। ভালো আছেন? অনেকক্ষণ বসে রাখছি নুরবানু আপনাকে। কেমন আছেন? সবকিছু মিলে বলেন। আমরা তো একটা ফ্যামিলি সন্ধান পাইছি, এর একটা তথ্য আপনার কাছে গেছে। এখন কি অবস্থা? মনের মধ্যে কেমন লাগতেছে? বাড়ি কোথায় জানি হলো আপনার? কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন। আপনার পরিচয় মুরব্বী? আমি তো এক জায়গাতে আছি, সিলেট। সিলেট কি হয় আপনার? ও আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড। আপনি জেনে শুনে বিবাহ করেছিলেন? জি জি। হ্যাঁ, জি। কত বছরের সংসার আপনাদের? এটা তো প্রায় 19 বছর না 18 বছর। 18-19 বছর। তো আপনি চেষ্টা করছিলেন কোনো যে? না, আর কোনো সময় এই ধরনের চেষ্টা আমরা করছি না। যে আমার এই মেয়েটা হ্যাঁ এই প্রথমেই এই জিনিসটা আমরা আচ্ছা, দুই মেয়ে নাকি আপনার? জি। ও, ছেলে মেয়ে দুজনেই? না, দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে এক ছেলে। নামগুলো একটু জিজ্ঞেস করি, কি নাম আপনার? আর আফরোজা সুলতানা। আফরোজা সুলতানা। কি করেন পড়াশোনা? জি, ইন্টার ফার্স্ট ইয়ারে। ও, ভেরি গুড। আপনি? তাসলিমা। তাসলিমা। তো যে মা হারায় গেছে বা মায়ের এরকম অবস্থা ছোটবেলা থেকে জানতেন জি। নাকি জানতেন যে নানুর বাড়ি যেটা একটা আছে যেখানে বড় হয়েছে ওইটাই? না, আম্মু বলছিল ছোটবেলায় গল্প করতো। হুম। এই তখন থেকে জানি আর কি। তো আজকে যদি পরিবার পাওয়া যায়, ফ্যামিলি পাওয়া যায়, যদি খুশি হব। হ্যাঁ। আপনার কেমন কি কি এটা হলো আমার ছেলের ছবি। ছেলে মানে যে বললেন যে দুইটা মেয়ে আর ছেলে? ছেলের মধ্যে মেয়ে বড়, তারপর ছেলে, তারপর ছোট। ও, এটা আপনার ছেলে না? টোটাল তিনজন? তিনজন, ঠিক আছে, রাখেন মুরব্বী। তো এখন কথা হলো যে আমরা তো আসলে একটা পরিবারের সন্ধান পেয়েছি, বাকিটুকু আপনার উপর নির্ভর করবে। আপনি যেসব বলেছেন সমস্ত কিছু মিলাবেন। আপনি আপনার কিছু গোপন বিষয় আছে যেটা শুধু আপনি জানেন আর পরিবার জানে, সেগুলো জিজ্ঞেস করবেন। চিহ্ন যদি থেকে থাকে, সেই চিহ্ন নিয়ে যে জানতে পারে সেরকম যদি কেউ এসে থাকে তাকে জিজ্ঞেস করবেন। করে আপনার মন যেটা বলে আপনি যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত। ঠিক আছে? তো চলেন আমরা ভিতরে নিয়ে যাই আপনাকে। আপনারা পাশের রুমে বসবেন, উনি স্টুডিওতে বসবে। বসেন। আমার ভিডিওগুলো দেখেন? আপনি দেখছেন? দেখছি আমরা। তা এখানে তো 15-20 মিনিট বসার কথা বলি আমি সবসময়, তো আপনাকেও বসতে হবে। হ্যাঁ, বরাবরের মধ্যে আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। আমাদের হাতে কি আপডেট আছে মুহিউদ্দিন, নাকি এটাই আজকে এই স্লটে এটাই শেষ না এখন পর্যন্ত? ওকে, তো এই হচ্ছে স্মৃতি এবং হারানোর বিবরণ। হ্যাঁ, আমি জানি না কে আসতেছেন বা কি অবস্থা। উচ্চ সন্ধানকারী যেখানে ভিডিও দেওয়ার কিছুক্ষণ পরে নুরবানের তথ্য দেন রাফা মানহা কিছুদিন পরে পাঠাইছে। রাফা মানহাকে আজকে কানেক্ট করতে হবে। অতিথির ঠিকানা রাফা মানহা জানে যে আজকে আমরা ওকে কানেক্ট করবো। ওকে, খুলে দাও। এখনো আমরা কলিং বেল ঠিক করার মতো সময় পাইনি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? না না, সমস্যা নেই, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করতেছেন। বসেন প্লিজ। ভালো আছেন? বসেন। আর কেউ আছে না? সবার ফোনটা একটু, ভেরি গুড, ফোনটা একটু বন্ধ করে দেন সবার, বা ফোনটা একটু সাইলেন্ট করে দেন। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম সাবুরা। হ্যাঁ, সাবুরা। সাফুরা। আপনি কি দাবি করতেছেন? মানে আপনার নুরবানু আপনার কি হয়? আপনার মেয়ে। নুরবানু বলছে আমার মায়ের নাম সাবিয়া। আপনি কি বলতেছেন? সাউরা। সাবুরা, কাছাকাছি। আপনার স্বামীর নাম কি ছিল? কালু। কালু। কালামিয়া। কালামিয়া, আচ্ছা। না না, কথা বলবে, সমস্যা নাই, আমি আসতেছি আপনার কাছে। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল যখন ওই যে আমাদের নুরবানু যখন হারায় গেছে তখন আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে দুইজন, মেয়ে একজন। ছেলে দুইজন, মেয়ে একজন, তিনজন। হ্যাঁ, উনিও তাই বলছে, তিনজন। নামগুলো একটু বলেন তো, ছেলে মেয়েদের নামগুলো একটু বলেন। একজন নাম আব্দুল্লাহ, একজন নাম মুতালেব, এদের নাম। একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম মুক্তার। মেয়ের নাম নুরবানু। এই তিনজনই ছিল। পরবর্তী থেকে হারায় যাওয়ার পর আর কি হয়েছে? আর ছেলে মেয়ে হয়েছে নাকি এই তিনজনই আছে? তিনজনই। আপনারা দুই ভাই? এর মধ্যে আব্দুল হাইকে? তো ও বলছে যে আব্দুল হাই, আরেকজন বলছে মুক্তার। ওর নাম কি নুরবানু? এটা ঠিক আছে। আপনার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মোতালেব। আরেকজনের নাম আব্দুল হাইটা ঠিক আছে। আপনার এনআইডি কার্ড গুলো নিয়ে আসছেন তো? না, আইডি কার্ড নিয়ে আসেন না? ওকে, ঠিক আছে, আসতেছি আমি। আপনার পরিচয়টা দেন। আপনার নাম? পারভিন। আপনার স্ত্রী? ওকে। আমার নাম সালমান আল জাহান। আপনি? আমি আব্দুল হায়ের নাতি হই। নাতি হন, ওকে। তার মানে সোর্স কেউ আসেনি আজকে? সোর্স যিনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেনি। আচ্ছা। ওনার নাম হচ্ছে ইসমাইল হোসেন। হ্যাঁ। উনি মাঝে মধ্যে আমাদের ভিডিওগুলো দেখতো। হ্যাঁ। উনি দেখে
মানে উনি এই পরিবারটাকে চিনতো, আচ্ছা। আব্দুল হাই সাহেবকে চিনতো। হ্যাঁ। উনি ভিডিওটা দেখে ওনার মেয়ের নাম হচ্ছে শারমিন আক্তার। হ্যাঁ। ওনার মেয়েকে বলে যে তুমি আব্দুল হাই সাহেবের সাথে যোগাযোগ করো, এবং ওনার মেয়েকে বলে যে তুমি ভিডিওটা পাঠাও। আচ্ছা। কথা বলে ভিডিওটা পাঠায়, তারপর ওনারা ভিডিওটা দেখে, কিন্তু যোগাযোগ করা হচ্ছে এই ভাইয়া, মানে আপনি যোগাযোগ করেন, আপনি কিভাবে যোগাযোগ করলেন আমাদের সাথে? ভিডিওটা উনি আব্দুল হাইকে স্ক্রিনশটের মাধ্যমে পাঠান, তারপরে আমি ওইখান থেকে ওই বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের যে ফেসবুকের ইয়েটা আছে ওইখানে আমি Comments সার্চ করেন। করি, কমেন্টস করি, এবং আপনাদের রাফা আপু এবং আমাদের আপনাদের ওই যে আরিফ ভাইয়া ওনাদের সাথে প্রথমে আমার যোগাযোগ হয়, এর মাধ্যমে আস্তে আস্তে কথা হয়। ওকে, তার মানে বিষয়টা কি তাহলে কাছে আসেন? বিষয়টা তাহলে হ্যাঁ, হচ্ছে বিষয়টা দেখছে তো- ইসমাইল সাহেব। জি। ইসমাইল সাহেব দেখে ওনার মেয়েকে দিয়া এনার কাছে পাঠিয়েছে। জি, জি। ইনি আবার এটা দেখে হচ্ছে এনাকে বলছে, তারপর ইনি কমেন্টস করছে, তারপর এনার সঙ্গে রহমান কথা বলছে। একটু রহমান কানেক্ট করো। এটা আমার শুনে হ্যাঁ, বলেন। সর্বপ্রথম কি উনি যে ভিডিওটা পাঠাইছেন আমার মা ওদের মেয়ের সাথে প্রায় আজকে 25 থেকে 30 বছর সম্পর্ক, কার সাথে? বুঝছেন? ওই যে ভিডিওটা প্রথম দেখছে, তাই না, যে মেয়েরা দেখছে, ওনার মার সাথে আমার আম্মার সাথে ওনার 25-30 বছর সম্পর্ক। পাড়া প্রতিবেশী? পাড়া প্রতিবেশী একই সাথে ওদের বাসা, ওখানে ওদের বাসা আছে, থাকে, লাইন আছে? খায়, ঠিক আছে। হ্যাঁ। তো উনি জানি ওনাকে ডাক দিয়ে বললেন হ্যাঁ। যে এবার তোমার মেয়েরে পাওয়া গেছে, এই নাম, হ্যাঁ। তো উনি আবার আমার বাইকে ফোন করলেন যে নুরবানুর পাওয়া গেছে, হ্যাঁ। তো ওই ভিডিওটা ওনার নাম্বারে পাঠাইছে। আচ্ছা। তো উনি আবার ওই নাম্বারে ওই বুঝে না তো ওনাকে ফেস করা পাঠাইছে। বুঝতে পারছি। ফেস করার পরে সমস্যা নেই। উনি আবার আমাকে বললেন যে আমার ভাই বললো হ্যাঁ। যে তাহলে নুরবানু পাওয়া গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমান, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে আমরা এই প্রথম কানেক্ট করতে পারলাম পাবলিকলি। আচ্ছা, আমাকে একটু বলেন যে এই যে আমাদের নূরবানুর ভিডিওর ব্যাপারে আপনি কিভাবে তথ্য কালেক্ট করেছেন? আচ্ছা, ভিডিও যেদিন এসেছে তার থেকে 2 দিন বা 1 দিন পর সালমান আর জাহান উনি কমেন্ট করেছে, এবং কি নাম? উনি হচ্ছে আমাকে ও, আপনি, হ্যাঁ, মেসেজ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মেসেজটা আমি কিছুক্ষণ পরে দেখি, সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে ওনাকে বলি যে তার ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়ার জন্য। হ্যাঁ। তো ফোন নাম্বারটা দেয় এবং সালমানের ফোন নাম্বারটাও আমাকে দেয়। আচ্ছা। আমি সঙ্গে সঙ্গে কথা রেকর্ডিং করে আপনাকে পাঠিয়েছি। Right, পরে right. আরেক ভাইকে দিয়েছি। রাইট, ঠিক আছে, ঠিক আছে মানহা, থ্যাংক ইউ। আপনি অনেক কষ্ট করেন, আপনি আমাদের খুব অ্যাক্টিভ একজন মেম্বার। অনেক ভালো থাকবেন আপনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও সাধারণত আসে না পাবলিকলি, একদমই আসে না, এবং আইডি তো ওর ছবি নাই। তো হ্যাঁ, আচ্ছা, তো মূল বিষয়টা হচ্ছে আপনাদের কাছে যখন ভিডিওটা গেল, সবার প্রথমে ভিডিওটা দেখছে কি আপনাদের পরিবারের মধ্যে? প্রথমে আমি দেখছি দেখার পর আপনার অনুভূতি কি? আপনি এটা আমার অনুমতি যখন ভিডিওটা আমি ওদেরকে বললাম যে আমার এই মধ্যে তুমি আমার এই মোবাইলটা ফাড়া দেবো, ঘরে বললাম, ঠিক আছে ভাইয়া ফাড়া দিতেছে। ফাড়া দেওয়ার পরে আমি মোবাইলটা দেখলাম, ভিডিওটা দেখে আমি তখন ওই দেখলাম যে ঠিক আছে সুলমান যে ফর্মুলা গুলা দিছে, হ্যাঁ, এই যে আপনার এই যে ছবি, যে আপনাদের সাক্ষাৎ যেটা, আর এই যে নূরবানুর এই যে ছবি, আমি ওটা দেখা পরে আমি তার যে বর্ণনা, বর্ণনার কারণে আমি বুঝছি যে হ্যাঁ ওই তো তো ছোট মানুষ পুরা চাটে ভাই বাতাইতে পারে নাই, যেহেতু মার নাম সাবরা খাতাম সাবু বলছে, বাই মোতালে বলছে মুক্তা আব্দুল্লাহ, ওটা ছড়ি ঠিক আছে। এক মিনিট। আর মানিক যেটা বলছে আমার আমি জিজ্ঞাসা করছি মানিক কাকে বলছে, বলতে তোর মামা আসলে আমরা যেদিন নোয়াখালী থেকে আসি সেটা আমার মামার সাথে আসছিল, আমরা রায়পুর যখন আসি। এখানে বলছে মামা খালাদের নাম মানিক, হ্যাঁ, কনুর। হ্যাঁ, কনুর আর ছড়ি, রুকিয়া ছড়ি। এটাই কনফার্ম কিন্তু ওদের কারণ বাজার আইছে রুটির দোকানে আইছে সেটা সঠিক। আমি তো ওদের বাসাতে আড়াই গেছে গা ওটা, কিন্তু মগবাজারটা বলতে পারে নাই। মগবাজার যে বাসার মধ্যে আমরা কাজ করতাম তার বাসা হইলো, এখনো বাসা আছে, তার বাড়ি হলো নোয়াখালী, তার নাম হলো বোলা, তিনি এখানে চাকরি করতেন, এখানে বাসা আছে এখনো 6 তলা বিল্ডিং। তার বড় ছেলের নাম হলো মফিজ, ছোট ছেলের নাম হলো আপনার মনির। এই দুটোর নাম আমার সঠিক আছে। পরে যাচ্ছি। একটা জিনিস যেটা হচ্ছে যে এখানে উনি কিন্তু ওনার যেটা হলো যে উনি কোনোভাবেই কোথা থেকে হারাইছেন, কোন এলাকা, এগুলো কিচ্ছু বলতে পারেন না। তো এখানে ভরসা হচ্ছে শুধুমাত্র নামগুলা। তো নামগুলার মধ্যে এখানে আমি যেটা বুঝতে পারছি যে কালু কালামিয়া এটা ধরে নেওয়া যায়, ঠিক আছে। সাবিয়া কাছাকাছি গেছে 50-50। ভাই বোনের নামে আব্দুল হাই একজনেরটা মিলছে, নূরবানু ওনার নিজের নাম। সো ওনার যেহেতু একটা বোন হারাইছে নূরবানু, এটাও আমরা বলতে পারি 70-30। আর মুক্তারের জায়গাটা কাছাকাছি মিলছে 50-50। আর এখানে মামা খালাদের নামের মধ্যে এখানে রোকেয়ার নাম কার হলো? খালা। আর কোহিনুর জায়গায় কনুর বলছে, এটাও 50-50। আর মানিক নামে কেউ নাই আপনাদের? ছোট মামার নাম মানিক নামে ডাকতো। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করি, ওনার বাবা কোথায়? কালামিয়া 96 সালে মানে হায়দ্রাবাদ নূরবানু হারায় যাওয়ার পরে মারা গেছে। কি হয়েছে, কিভাবে হারাইছিল আমাকে একটু বলেন তো। আপনার মেয়েটা কিভাবে হারাইছিল? আমার মেয়েটা হারাইছে জিয়া রহমান মোচ্চার 2 মাস। না ভাই আপনি কথা মাঝখানে কথা বলেন না। 2 মাস সরান মাইয়াটা দিছে, আমি তার বাসা মাইয়ালে আসি আর তিয়ারা ভাতানি দেয় না, শেষে আমি মহব্বত এক ভালোবাসাত কাম করছি। আচ্ছা, কাম করছি 1 বছর আর আমি দেশে গেছি।
ওই মেয়েটাকে দিয়ে তার দেশে গেছেন? হ্যাঁ, মাইয়া তো এই বাসা চিনি না, আমিও পান্দা বাসা কাম করছি। শেষ 1 বছর আর আমি নোয়াখালী গেছি। নোয়াখালী গেছি আর হিয়ার হরে আবার এইটার আনছি 3 বছর হরে, বুঝলেন? ও কই ছিল তখন? তার বাপের কাছে আছে। বাপের কাছে ছিল? হ্যাঁ, তো আনছি এমনি এমনি মাইয়া আর আনি দিছি। এনে জিয়ার আপনি বলতে স্যাটিসফাইড হচ্ছেন? আপনি বলেন কি আমি আপনাকে বলি, আমার মা সর্বপ্রথম আমরা একটু কষ্ট করে সোজা বসেন। গ্রামে বলতে বলছো তো, এক গ্রাম থেকে আরেক গ্রামে আসে, তাই না? অর্থাৎ আমাদের জন্মস্থান হলো নোয়াখালী হাতিয়া, গ্রাম বুড়িচর, ঠিক আছে? হাতিয়া থানা, হাতিয়া, ঠিক আছে? ওইখান থেকে আমার এক নানার বাড়ি আছে নোয়াখালী লক্ষ্মীপুর থানা বনিগঞ্জ, বনিগঞ্জ চৌরাস্তা পাশে বাড়ি আমাদের, আলাদার বাড়ি, বন্ধু আলাদার বাড়ি বলে ওই পাশে বাড়ি, ওখানে ছিল। ওখানে আমার ভাই সবার নিয়ে, আমার ভাই আসছিল একদম বাসায় কাজ করতো নোয়াখালী। আমার বাসা ছিল আপনার এই মগবাজার বটতলা, একটা জায়গার নাম আছে রেলগেটের পাশে, হ্যাঁ, ওইখানে থাকতো। ওইখানে থাকার পরে ও আমার ভাই কাজ করতো। তো আমার মা আবার বোনকে নিয়ে বাইরে দেখতে আসছিল, দেখা আসছিল। দেখার পরে আমার ভাই কারণ বাজার হোটেলে কাজ করতো। আচ্ছা, কারণ বাজারে হোটেলে কাজ করতো। ওই হোটেলে এক লোকের কাজ করতো। কাজ করার পরে ওরা কেমনে জানছে, জানা বলছে তোমার মা আসছে আর তোমার বোন আসছে, তোমার যাইতে বলছে। ওইটা বিশ্বাস করি না। তো ঠিক আছে, তোমার বোন নিয়ে আসলে বিশ্বাস করবা? ঠিক আছে, বোন বিশ্বাস করবো। আমার বই ওই কারণ বাজার গেছে। কারণ বাজার পর দেখছে, দেখার পরে ও বাসায় গেছে। বাসায় গেছে ওই মালিকের সকালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার মালিকের একটা রুমে রেখে অনেক অপমান করছে, অনেক অপমান মানে করেন জ্বালাতন করছে। জ্বালাতন করার পরে তখন ওই লোক লজ্জা আইসা পড়ছে। পরে আমার ভাই আটকে রাখার পরে আমার ভাই আইসা পড়ছে। আইসা পরে ওই কারণ বাজারে হোটেলে কাজ করতেছে। পরে একদিন আমার বোনকে বললো, দেখো আপনার বোন তখন কোথায় ছিল? হ্যাঁ, আপনার বোন তখন কোথায়? আমার বোন নাই, এই যে মগবাজারে ছিল, ওই বাসায়। মগবাজারে কার সঙ্গে থাকতো? ওই বাসায়, যে বাসায় কাজ করতো ওই বাসায় ছিল। আপনার মা তখন কোথায় ছিল? আমার মা তখন কিন্তু আইসা পড়ছে। আইসা কোথায় গেছে? আইসা- নোয়াখালী? নোয়াখালী গেছে, নোয়াখালী আলাদার বাড়ি গেছে। আমি একটু সহজ করে জিনিসটা বুঝি। সেটা হচ্ছে আপনার বোন তখন একটা বাসায় কাজ করতো, সে বাসাটা ছিল মগবাজার। আর আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন দেশে ছিলাম। দেশের থেকে আপনি নোয়াখালীতে ছিলেন মার সাথে? হ্যাঁ, না, আমি নোয়াখালীতে আসছি। আইসার পরে আমি আমার ভাই সকালে ওই বোন খুঁজতে গেছিলাম। ওদের বাসায় কয়েকবার গেছি লোকজন নিয়ে দেখার জন্য, বুঝছেন? আমি কয়েকবার আপনার বলাটা হচ্ছে না, আপনি একটু আমার কথাটা শুনেন, আমি জট পাকায় যাচ্ছি জিনিসটা। সেটা হলো যে সবাই একটু আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে জিনিসটা সহজ হবে। আর আপনি তো পুরো ঘটনা জানেন, আপনি একটু আমাকে হেল্প করেন। আপনার মা যখন নোয়াখালীতে, তখন আপনার মায়ের সঙ্গে কে আছে ওইখানে? নোয়াখালী আমি একা ছিলাম। আমার মা, আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্নের উত্তর দিলেই হবে। নোয়াখালীতে আপনার মা যখন, মার সাথে আপনি আছেন, আপনার ভাইটা তখন কোথায় আছে? আমার ভাইটা নাগাবাড়ি আছে, কারণ বাজার। কারণ বাজার? কারণ বাজার কি করে? কারণ বাজারে হোটেলে কাজ করে, রুটির দোকানে বা কোথাও কাজ করে? রুটির দোকানে কাজ করে। কিসে কাজ করতেন? রুটির দোকানে কাজ করতাম। কাজ করতেন, আচ্ছা। আপনার বোনটা তখন কোথায় আছে? মগবাজার। হ্যাঁ, মগবাজার। কোন একটা বাসায় দেওয়া আছে কাজের জন্য। আপনি তখন মায়ের সঙ্গে নোয়াখালীতে থাকেন? আমি নোয়াখালী আমার বাপের কাছে থাকি। বাপের কাছে থাকেন। আপনার মা তখন নোয়াখালীতে কোথায় থাকে? নোয়াখালীতে সে থাকে বনিগঞ্জ চৌরাস্তায়। ওখানে কি করে একা একা? ওখানে ওনার আত্মীয় বাড়ি আছে। ওখানে কি মানে আপনার মা তো আপনার বাবার সাথে থাকার কথা? আমি এই জন্য জিজ্ঞেস আমার মা মিস্টেক আছে, পুরা জানে না। কেন আমি বড় মানুষ, আমি বড় ছোট সম্বন্ধে পুরা হিস্টোরি জানা। আমি আপনার পুরো টাটাটা বাতাই দিই কেমনে আমার বোন আনে গেছে। না না, আপনি শুধু এই প্রশ্নের উত্তর দেন, হারানো জায়গা। আমার মা আমার বাপে তখন ডাইভোর্স করে, যখন সারাসারি হয়ে যায় তখন আমাদের এই সংসারে এই জিনিসটা বাজে। ওকে, তার মানে বিষয়টা হচ্ছে যে আপনার মা শুধু নোয়াখালীতে কোন এক আত্মীয়র বাসায়, হ্যাঁ, আপনার বাবার সঙ্গে হচ্ছে হলো আপনার ছোট ভাই। আচ্ছা, তখন আপনার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। আপনার বোনটা তখন মগবাজারে কোন এক বাসায়, কাজের বাসায়। এখানে আমি একটু নিউজ করে আপনি আমার কথা শুনেন। আমি আপনাদের পুরাটা টাইটেল দিয়ে তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন। ফেসালের কোনো না। আপনি শুধু বোনটা কোথায় আছে এটা বলেন। বোনটা আমার মগবাজারে। আমার মা যখন আমার বোনের মগবাজার থেকে চলে যায় অন্য বাসায়, মানে ওদের জ্বালাতনা করছে, তখন আমার মা চলে যায়। চলে যাওয়ার পর মা বোনটা ওই বাড়িতে অনলি। তখন আমি যখন কারণ রুটি বানাই, যখন ওখানে আমার ওরা বাজার খুঁজবার আসে সপ্তাহ, কিন্তু কথা কোন আমার কথা শুনবা। সরি ভাই, হ্যাঁ বলেন। হইলা ভাবতাম এই বাসার মধ্যে মগবাজার আমার সেল ঘুরে দিছে এক লোক। আচ্ছা, দিশার সেলু যখন বাসার তখন বাইরে গেছে, বেটে জ্বালা যন্ত্রণা করে, তখন তারা দারুমান দিয়ে মেয়েলে আমার যেটার বাড়িতে থাকি না, যেটার হলো খুশালা। তো মাইয়ারে লই আমি তার বাসায় আছি। আসিয়া তে আমি 2 হেড চালাই দেখতাম না। তখন তার আমার মাইয়াটা তার মহব্বতকে আত্মীয় বাসা দিছে। ওই লোকই? হ্যাঁ, এই লোক। তো যে লোক আপনার, যে লোকের অত্যাচারে আপনার ছেলে বাসা থেকে বের হয়ে গেল, সেই লোকের আত্মীয় বাসা আপনার মেয়েকে দিলেন আপনি? আমি দিন তারা আমার মাইয়া লোক দারুমান জানাইছে, তোমার পোলার খবর আছে, মিশে কথা জানাইছে। আনাইছে তো দাঁড়ান কাকা, আপনার এখান থেকে আসতেছি। মা যেটা বলছে ঠিক আছে, আপনি একটা বাসায় ছিলেন, কাজ করতেন ওখানে, সেখান থেকে আপনি অত্যাচারের কারণে বের হয়ে যান। আচ্ছা, তো বের হয়ে গেলে আপনি কোথায় গেছেন? আমি কারণ বাজার। কারণ বাজার আসছেন, আপনার মা তখন ওই বাসায় গেছে? না, তারপর আমি মা ওই বাসা আছে পরে, কারণ হলো ফার্স্ট টাইম তো মা, আমি ফার্স্ট টাইম এখানে আসি, ওই বাসা ফার্স্ট টাইম আমি কাজ করি।
আমি আসার পরে ওরা নোয়াখালী নোয়াখালী আমার মাকে বলে তোমার ছেলে অন্য জায়গা তুমি গেলে আইবো, এই কথা বলে আমার মাকে আনে। যে আপনাকে রুটির দোকান থেকে ফিরে আসার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওরা কিন্তু তখন আমি জানা রুটি দোকানে কাম করি, মানে আমার মাকে মিশা কথা করে নোয়াখালী থেকে আনে। আনার পরে তো একদিন আমার মা রে আমার বোনের আনার পর আমার বোনের নিয়ে মোহাম্মদপুর তার বোনের বাসা কামে দেয়। কামে দেওয়ার পর আমার মা এখন একলা পর আমার মা আমার বাইর করে দিছে। আচ্ছা, তা আমার মার উপর মনে হতো আমার মা চলে গেছে বাসা এখন চলে গেছে। আপনিও কাজ করতেন ওই বাসাতে? জি। আপনিও কাজ করতেন? তো আমার মা ওইখান থেকে যখন চলে যা তখন আমার বোন ওই বাসা থেকে নিয়ে আসে তারা। আনার পরে তখন ওরা যখন প্রতি সপ্তাহ বাজার করবে, কারণ বাজার, তখন তাদেরকে আমি দেখি, দেখার পর তার সাথে দেখা করি না। তো একদিন আমি দেখা করছিলাম মনির, তো ছেলের নাম মনির, আর তারপর মা মনির ভাই ওরা আমারে বলতে আছে তুই এখানে, তোর মা তাঙ্গো ভাই, আমি মিশা করি না, তোর মিশা কথা কর নিয়ে মারবা। কয় না তা তোর বোনেরা আনলে তুই বিশ্বাস করবি? আমি বলছি হ্যাঁ আমার বোনেরা বিশ্বাস। তখন আমার বোনের মঙ্গলবার থেকে কারণ বাজার আনে, তখন আমি রুটি দোকানে কাজ করি, কারণ বাজার আপনার ডিএডি মার্কেটের লগে রুটি দোকান, সেখানে কাজ করতে আমার বোন আয় তোরা মজা কিনা দিও আমার দেখে, আমি রুটি দোকানে কাম করি। পরে আমার মালিক ওনার আমার বোনের সাথে আমরা যাই তার বাসায়, সমান আমরা যাই, যাওয়ার পরে উনি আমার মালিকের যা তা বাসা গালি দিছে, আমার মালিক চলে যাওয়ার পরে আমার রায়কা যায়, রায়কা বলতাম বেশ বেশি কাম করি। তারপরে দালানা করে এটা করে আমার বলে আমি একদিন বললাম নুরবানু তুমি রোডের মধ্যে খারো ভাই, তোমার নিয়ে যাবো, পরে তোমার দেশে বাদ থেকে ভাই কাম করি। মা তো আর এর মধ্যে মার আমার যোগাযোগ নাই, মার সাথে এই মধ্যে আমাদের যোগাযোগ নাই, আমার কোনো যোগাযোগ নাই মার সাথে। পরে আমি গেছি আরো দুদিন দেখবার গেছি, আরেক সপ্তাহে গেছি সন্ধ্যার সময়, আমাদের দারোয়ান আছে তাদের বাসায় কাম করতো আমাদের টুমসরে। পরে উনি আমাকে বললো আমাকে নুরবানুপুর, নুরবান তো 3-4 দিন সন্ধ্যার সময় বাড়িছে, নুরবানুরা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কই গেছি সন্ধ্যার সময়। তারপর আমি দিদি খুঁজলাম আর পাইনি, বেডিকে জিজ্ঞেস করলাম যে আমার বোনটা তো গেল, আমরা তো পাইনি, কত বোনের সন্ধ্যার সময় বাড়ি গেছে আমি তো দেখিনি। যাওয়ার পরে কথা পরে আমি তো খুঁজলাম আর পাইনি, গেছি আমি। হ্যাঁ, তাহলে এই ফোন তো হ্যাঁ হারানি গেছে ওই বাসা থেকে এভাবে হারান? হ্যাঁ, এইভাবে হারানি গেছে। যে বাসায় আপনাকে দিছিল এরা সম্পর্কে আপনাদের কি হয়? তারা আমাদের গ্রামে, দেশের বাড়ি গ্রামের, আমার মা দাদার যে গোষ্ঠী আছে তাদের পরিচয়। আমরা একদিন সেখানে বেড়াবার কথা, আমি সেখানে বেড়াবার গেছি, তারা এই বলা সব ওইখানে যাওয়ার পর 1 মিনিট পরে আমাকে বলে যে একটা ছেলে দরকার কামে, বাচ্চা নিয়ে যাবো বাসায়, এই কথা বলার পরে এখানে আনছে আমার ফার্স্ট টাইম। আমার পর আমি এখানে রইলাম, তারা আমার খাওয়ান দানা মাছ নিয়ে আসলে তখন আপনার বয়স কত? বয়স আমার মোটামুটি 10-12। আর তখন নুরবানুর বয়স কত? তার মধ্যে 5-6 বয়স। এই টোটাল তখন দাঁত ওঠে না, এতটুকু সাইজে ছিল। তারপরে আপনার বোনটা হারাইছে প্রায় 40 বছর আগে? হ্যাঁ, 82 সালের দিকে। তখন যে ওরা মানে মরা কদিন, আমি তো কারণ বাজে মারা যায়। শোনেন, তাকে আমি যেটা বুঝছি এখন আপনাদের এতজনের কথাবার্তা শুনে, আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলি, এই সব ঘটনাগুলো ঘটছে আপনার বাবার সাথে আপনার মায়ের ডিভোর্স হওয়ার পর, ঠিক আছে না? আচ্ছা, এখন কথা হলো যে এই সময়টাতে প্রথম পর্যায়ে আপনাকে একটা বাসায় কাজে দিচ্ছে, মূলত ওই বাসাটা থেকেই হচ্ছে হলো সমস্ত কিছু হয়েছে, ওনারই আত্মীয় স্বজনের কোন এক বাসায় আপনার বোন থাকতো, তারপর আবার ওইখান থেকে নিয়ে আসছে, এই প্যাচ ঘোষের মধ্যেই হারাইছে, এটাই? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো আপনারা বাকি যেসব তথ্য দিচ্ছেন সেই সব তথ্য আমরা, ওরও একটা হারানোর বর্ণনা আছে, এবং ও বলতেছে যে আমি কিছু বিষয় জানি যেগুলো আমার মা বা ভাইরা জানবে, আর বলছে শরীরে একটা চিহ্ন আছে যেটাও আমার মা বা ভাইরা যারা আছে এরা জানবে। তো সামনাসামনি কথা বলেন, বোঝেন, সে যদি না চেনানোর ব্যবস্থা করেন, ঠিক আছে? হ্যাঁ, একটু গুছায় সুন্দর করে করতে হবে। ওকে, শুনছেন তো আপনারা সমস্ত কিছু, একটু বসেন, বলেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, শোনা যায় না, শোনা গেল বোঝার কথা না। এই যে নামগুলো আপনি বলছেন এখানে, কালামিয়া, সাবিয়া, আব্দুল হাই, মুক্তার, মানিক, রোকেয়া, কনুর, এই নামগুলো কি একদম শতভাগ সঠিক মনে আছে আপনার? এই নামগুলো আমার বাবার নামে কিছুটা কনফিউজ থাকলেও আমার এই নামে কোনো ভুল নাই, একদম শতভাগ সঠিক, একদম শতভাগ সঠিক। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন, আপনি সামনের দিকে ঝুঁকে আসবেন না আমার ক্যামেরার জন্য। শোনেন, এখানে কিছু কথা আছে, কিন্তু আপনি যদি বলেন শতভাগ সঠিক, তার মানে শতভাগ মানে শতভাগই হইতে হবে, তখন কিন্তু একটু এদিক ওদিক হয়ে গিয়েও কিন্তু ঝামেলা তৈরি হতে পারে। সো আমি এই জন্যই বারবার জিজ্ঞেস করতেছি আপনাকে, কনফিউজ থাকলে বাবার নামে একটু বেজাল হলেও হতে পারে। মায়ের নাম? মায়ের নাম সাবিয়া, সবাই সাবিয়া বলে ডাকতো। সাবিয়া বলে ডাকতো, এমন হতে পারে সাবেরা? হ্যাঁ, সেটাও হতে পারে। এই জন্যই আমি জিজ্ঞেস করতেছি যে আপনি শতভাগ সঠিক কিনা, মানে কনফার্ম কিনা 100%। যখন এখন যদি আমি ধরেন আমার নাম যদি এসে যদি বলে তোমার নাম কিবরিয়ানা, তোমার নাম হচ্ছে অমুক, পৃথিবী উল্টে গেল, সেটা আমি বিশ্বাস করবো না, কারণ আমি ছোটবেলা থেকে এই নামটাই আমার শুনে আসতেছি, সেটাই আমার প্র্যাকটিস আছে। কিন্তু আপনার যেহেতু ছোটবেলায় আপনি হারিয়ে গেছেন 5-6 বছর বয়সে, তো ওই সময়কার মনে রাখা নাম সেগুলো একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি জি, হ্যাঁ, সাবরাই হবে, সাবরা না সাবেরা, সাবরা, আমি জাস্ট উদাহরণ দিলাম, এটা নাও হইতে পারে। হ্যাঁ, মানে সাবিয়া, সাবরা, মানে সাবিয়া বলে ডাকতেন না, সাবরা। এটা আমি জাস্ট শুনে নুরবানু, এটা আমি মায়ের নাম দিয়ে শুধুমাত্র উদাহরণ দিচ্ছি, এটা অন্য নামের ক্ষেত্রেও হতে পারে। আমি কি বলেছি, সাবিয়ার জায়গায় ধরেন
অন্য কিছুও হতে পারে। এটা মায়ের জায়গায় আপনি ধরেন খালা বলছেন, খালার নামের ক্ষেত্রে হতে পারে, হয়তো মায়ের নাম ঠিকই আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাকে, হ্যাঁ। তো এইটাই বলতেছি আপনাকে, যে নামগুলা বলছেন সেগুলো আপনি শতভাগ সঠিক বলেছেন নাকি একটু এদিক ওদিক হতে পারে? না, আমি যে নামগুলা বলেছি মানে আমার মনে যতটুকু পরিষ্কার মনে আছে এই নামগুলাই। ওকে, আপনি যা বলবেন সেটার উপরে আমাদের কোনো কথা নেই, বাট আমরা আপনার কনফিডেন্টটাই যাচাই করার চেষ্টা করছিলাম। ঠিক আছে, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মাকে দেখলে একটু চিনতে পারবো। মা ছাড়া বাবার কথা কিছু মনে পড়ে? কিচ্ছু মনে পড়ে? বাবাকে কখনো দেখেছেন? এটা মানে দেখেছি, কিন্তু এরকম দেখেছি, বায়নাও করেছি, কিন্তু মনে রাখার মতো না। আপনার এই মানে এই মাসে এখন পর্যন্ত আপনারই একটা ভিডিও আমি পেলাম, যে ভিডিওটার মানে এলাকার কোনো তথ্য নাই, উনি কোন এলাকা থেকে হারিয়েছেন, শুধুমাত্র নামের উপর ভিত্তি করে আমরা একটা পরিবার খুঁজে পেয়েছি। যেটা অনেকদিন পরে এরকম একটা ভিডিও, মানে আমি বলি যে এটা বিশাল একটা মানে সৌভাগ্য না হলে এরকম খুব কঠিন আসলে। দেখা যাক কপালে আপনার কি আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, এবং না, শুধু প্রথম যেটা বললাম আমাকে, হ্যাঁ ওইটাই। দেখেন একজন আসতেছে। আসুন। আমরা আলাদা বাড়িতে আইলাম না, কাম কাজ করলাম না, হাতিয়ে তোমার হলে আর তোমার বাবা বাড়ি আইসি এনতা নাঙ্গরে দারমান দিয়ে আইলো না বোলাগো বাসাত আমার সাথে তুমি আসিলা, সাথে তোমারে এতে রাত্রির বাসা দিল না, তো মারও বা করে দিছে আর আমি এক লোকের বাসা কাজ করতে করতে আমি 1 বছর হরে দেশে যাই, তখন তোমার ভাই মোতা জানছি আনি, আর তোমার আমি খবর করতে পারি না। আপনি ঢাকা যে বাসায় ছিলেন সেখান থেকে কেন গিয়েছিলেন আমাকে না নিয়ে বা না বলে? তোমার তো মহবুদ হেতের বোনের বাসা দিয়ে দিছে, আমি তো তোমার খুদেই দিয়েছি, আর তো তোমার বাসা দেখি না, একদিন রাত কি আরে আপনি কি আমাকে ওখানে কোনো সময় দেখার জন্য গেছেন? গেছি, একবার রাত করি আরে দেখার সঙ্গে লই গেছে, তোমার সাহায্যই আইলাম, আইসি আরে 3 দিন হরে তিয়ারা বার করে দিছে, মহবুদ এক ভালোবাসা কাম করছি, বিড়ির সাথী টাকি করতো, তো একটা ছিল আছে এখানে 1 বছর পেয়েছি 30 টিয়ারে বেতন দিছে, আমি বাইর যাবো শেষে বেরিয়ে সেটা তো গুলিস্তান আছে গাড়ি, গুলিস্তান তখন গাড়ি তুলে দিছে, আর আমি নোয়াখালী গেছে, নোয়াখালী যাই একমাত্র গাছটা আছে, শেষে আমি মোতালে করে লই লক্ষ্মীপুরে আসি। আচ্ছা, আমি যখন বাড়ি থেকে আমার নানা বাড়ি থেকে আপনার সাথে আসি তখন আমার পরনে কি ছিল? হরনে মানে গাড়কি জামা টামা আসছিল আর বুঝছো, এতে তো অল্প দামের কাপড় আছে। 40 বছর আগে এগুলো মনে থাকার আমরা এই যে নোয়াখালীতে না বেশি মতো মামুর সাথে তোমার ফা কাটি গেছে না, পাটা কোন জায়গায় কাটছিল? বাঁবুরে যে আর খেলা হলশেষ নিয়ে করে একটা সুদি নিয়ন্ত্রণ কাটিয়ে না আসে। হ্যাঁ, এটা মিলছে? হ্যাঁ পায়ের কাটা মিলছে? আপনি কি এই শরীরের চিহ্নের কথাই বলছিলেন, এটার কথাই বলছিলেন? জি। এটা কেমনে কাটছে কাকি? এটা চাচা কাছে আমরা আর বাপ এখন কাপড় কিনে দিছি তারে, হ্যাঁ ছিল বগারে আইসি, আর না আবার হুশিয়ালা এখানে কাম কাজ করি খাইতাম, ও মাইয়া গেলে খাইছি, এ বস ছিল রে আবার হিয়ে রাখছি। কেমনে কাটছে পাটা এটা বলেন আমারে। হ্যাঁ, ফাটা কাটছে মানে ইঞ্জিলি কাছে বলছি না, আর বাইরে আসলে পাশে ও এই টিয়ার পোলা আসিল, ইঞ্জিনের লাগে কাপড়টা বেয় একটা কেসে করে কাটি গেছে। ইঞ্জিন মানে কি গাড়ির ইঞ্জিন? গাড়ির ইঞ্জিন মিলছে এটা? গাড়ি যে স্যার শেষে আমি 25 টিয়া দিয়ে শুন দিছি, একটা হাত করিয়েছে। এটা সেলাই করছেন? এটা আচ্ছা কিসের ইঞ্জিন বলেন তো, আপনার কি মনে আছে এটা? গাড়ির ড্রাইভার যে জায়গায় বসে তার মাঝখানে যে জায়গাটা থাকে ইঞ্জিনের জায়গাটা, ওইটা? আচ্ছা, ফাঁক ছিল বা ফাঁকের মধ্যে পাটা ঢুকে গেছে। কাপড়টাও বেয় লুই গেছে, নতুন কাপড়টাই হিসেবে। পৃথিবী উল্টাই গেলেও তো উনি যদি মানা হয় তাহলে এটা মনে থাকার কথা না, এটা মেলার কথা না। না ঠিক আছে। আপনার চোখে কি হয়েছিল? আমার চোখে 9 বছর কালে হাতি হচ্ছে, হে দাগে যেন অন্য। 9 বছর কাল মানে কি? এটা আপনার বিয়ের আগেও ছিল? হ্যাঁ, বিয়ের আগে। আপনার মায়ের চোখে এরকম একটা ছিল, এটা আপনার মনে আছে? হ্যাঁ জি। এটা কি ছোটবেলা থেকেই দেখছেন আপনি? জি। হ্যাঁ, 9 বছর কালে আমার এই হয়েছে। এই চোখের ছানি? হ্যাঁ, চোখের ছানি। তাই তো, এটাও একটা বিশাল ক্লু, আপনি বলেন না তো ভিডিওতে এটা? হ্যাঁ, আপনার মায়েরকে চেনার তো একটা বিশাল ক্লু হচ্ছে যে আপনার মায়ের ডান চোখে একটা ছানি আছে। এরকম ছানি আমি অনেক জনেরই দেখেছি সিলেটে। ও, এই জন্য আপনি আর ইয়ে বলেন না? বলি নাই। আপনারা কি সিলেটে ছিলেন? না, আমরা সিলেটে, ঢাকায়। আমরা লক্ষ্মীপুরা যারা দেশে আসছিলাম। তো সিলেটে দেখার কথা আসতেছে কেন? সিলেটে অন্য মহিলা চোখে দেখেছি, মহিলা আমি চোখে কথা দেখেছি। বলছি। না, কিন্তু আপনার মার চোখে আপনি এটা দেখছেন, এটা আপনি বললে এটা আরো সহজ হতো। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। আপনি দেখেন আরো কি কি গোপন তথ্য আছে, আপনি সেগুলো জিজ্ঞেস করেন, মেলানোর চেষ্টা করেন। এই আর কি। আচ্ছা, আমরা ঢাকায় আসার আগে আপনি যে গ্রামে ছিলেন হ্যাঁ, সেখানে একদিন আমাকে খুব মার দিয়েছিলেন। এটা কিসের জন্য দিয়েছিলেন? তো ঢাকা মগবাজার। না, গ্রামে? গ্রামে।
মানে নানা বাড়ি থেকে যে গ্রামে আপনি আসছিলেন, লক্ষ্মীপুর আমি জানি না, মানে আপনি যে গ্রামে ছিলেন সেখানে একদিন আমার খুব মার দিয়েছিলেন সকালবেলা। হ্যাঁ মারছি, আমি মারছি চাচা, মানে কাম করতাম যেরকম মারতে দিছি। মানে কিসের জন্য মারছিলেন? মার দিছিলাম, চাচার মেয়েটা ছিল লজ্জার কথা কি, তাই বিছনা নষ্ট করতো, বুঝলেন, বিছনা নষ্ট করতো, যেটার কাছে থাকতাম বড় লোকে বিলের কারবার এরকম করতো। কত আমি মেয়ে রসিকেরও দিন কেটেছি, হাট বড় দিন কেটেছি, তোমার মনে আছে যে মিলছে এটা? আর কি চান আপনি? বিছনা নষ্ট করতো চাচা, আর অনেক জ্বালান জ্বালাইছে। তো এই জায়গা আপনি এত বছর আমাকে ছেড়ে কিভাবে থাকলেন? এত বছর হাই না মাকে মাজন তোমার লইছেন, এটা ওনার মা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি ছবি দেখতে তো তোমার টাকা থেকে গেলাম, নিয়ে গেলাম না, কত কষ্ট পড়েছে আমি। কষ্ট তোমার ভাগ্যে হাসিল করছে, মারা কপাল ভাগ্যে হাসিল করছে, এই ডাঙ্গো ভাগ্যে হাসিল ভাগ্যে 40টা বছর, একটা দুইটা দিন। 40টা বছর আপনি টাকা থেকে গেছেন, আমার কেন বাসা থেকে নিয়ে গেলেন না? আপনি তো বাসাটা চিনতেন, যদি বলতাম যে আপনি চিনেন না তাহলে তো কথা ছিল। একদিন সার নিছে দিস নেই, তাই মাইয়ার খেয়াল আছে দেশে যাবো, দেশে আর এক ভালো লোক রায় দিছে সার্টিফিকেট, সেইখানে আমি 1 বছর রয়েছি, 1 বছর রয়েছে আর 30 টাকা করে বেতন দিছে। 1 বছর কত হিসাব করেন, তো এই টাকা ম্যাডাম আরে গাড়ি তুলে দিছে, লক্ষ্মীপুর দিয়েছে, লক্ষ্মীপুর দিয়েছে। আর এই দিন ছেলে ছোট আছে, এই ছোট গাড়ি আবার হাতিয়ার সেইটা আমরা নৌকাত করিয়ে আসি, বুঝলে, নৌকাত করি আমরা, নৌকাত চালাতে নৌকা দিয়ে রামগতিতে আমরা গাড়ি করছি। মাগো আঙ্গো ভাগ্য আছে এটা, তোমার বাপের সংসার দিয়েছে চিত্তিচান করি, মা কোগো রাগুটা। আমার বাবাকে আমাকে ছেড়ে দিয়েছিল, তোমার বাবা তাই দিচ্ছে, আমার আত্মীয় স্বজন তো আমাকে ছাড়ে নাই, তুমি তো সেটা চলে গেছো। আমি বাপুর দেশে তো নাই, আছি নানার দেশে 3 বছর রয়েছি, 3 বছর পর আমরা ঢাকা উঠছি, ঢাকার দেশে দারমান দিয়া নেই, তুমি আমার লগে আছে। তুমি যদি আমার নাই রাখতে পারবা তাহলে কি আর তুমি আমার টাকা দিয়ে এলা, তুমি আমার আত্মীয় স্বজনের কাছে রাই খাইতা। আরে বাবা ঢাকার আলাদা রুমের কত আমারও লইতো দারমন্দি মিশা কথা কই আনছি, তোমার হোলার খবর আছে আই, সেই যে নন হোলা টোলা নেই আঙতে গ্যারামের বাদ 1 সাল দেম না মাঝে দুগা খাইবে ওইটা। এই ভিডিওটা দেখতে দেখতে আমার শুধু একটা রিয়েলাইজেশন হচ্ছে, আমাদের আসলে যেসব শিক্ষা দেওয়া হয় ছোটবেলা থেকে, সেখানে আসলে আমাদের প্র্যাকটিক্যাল জীবনের শিক্ষাগুলো অনেক কম থাকে। আপনি জীবনে চাইলে হয়তো ভালো একজন প্রেমিক হতে পারবেন, কিংবা ভালো সন্তান হতে পারবেন, ভালো বন্ধু হতে পারবেন, কিন্তু ভালো বাবা হওয়ার শিক্ষা দেওয়াটা এটা কোথাও নাই, এটা একাডেমিক্যালি পৃথিবীর কোথাও পাবেন না, এটা কেবলমাত্র পরিবার থেকেই পাওয়া যায়। তো এবং টু বি অনেস্ট আমি বলি, জীবনের সবচেয়ে কঠিনতম অধ্যায় হচ্ছে বাবা হওয়া, মা হওয়া। আল্লাহ একই দিনের জন্য আমার জিদ মৃত্যুটা করে, মুখটা করে মৃত্যু করে তাল্লা কবুল করছে। কারণ সন্তানকে বোঝানো যে বাবা মার আসলে কষ্টটা কি, এটাও যেমন খুব গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে সন্তানের জন্য পুরো জীবনটাই কুরবানি করে দেয় বাবা মা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে এত বছর পরে, 40 বছর পরে এসে ওনার যে প্রশ্নটা, তুমি আমারে কেন নিয়ে গেল না, এটা তো একদম ছোট্ট বাচ্চার একটা প্রশ্ন। এই অনুভূতিটাই উনি 40 বছর ধরে ওনার মনের মধ্যে রাখছেন। কিন্তু এটা ঠিক যে ওনার মা যখন ডিভোর্সটা হয়ে গেল, এটা ডিভোর্স হওয়ার পরের ঘটনা। আপনি কি জানেন যে আপনার বাবা মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে? এটা জানতেন? ছাড়াছাড়ি হয়ে গেছে আমি জানতাম না, কিন্তু আমার মায়ের মুখে শুনেছি যে আমার সৎ মা আছে। তারপরে কিন্তু আমি বাড়িতে গেছি একবার, আমার বড় ভাইয়ের সাথে আমার দাদা বাড়ি গেছি। দেখেন, আপনার মার সঙ্গে যখন আপনার বাবা ছাড়াছাড়ি হয় তখন আপনারা 3 ভাই বোন, আপনার বড় ভাইটার বয়স তখন 10-11 বছর, আপনার তারপরে আপনি হচ্ছেন সবার ছোট বোধহয়, তাই না? 3 জনের মধ্যে তো সবার ছোট উনি। আচ্ছা, এবং আরেকটা ভাই, এই 3 জন নিয়ে উনি পেটের ভাত জোগাড় করার জন্য উনি আসলে কি করতে পারে আজ থেকে 40 বছর আগে, 82 মানে যখন ওনারা বলতেছেন, যখন জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, প্রয়াত রাষ্ট্রপতি, তখনকার 2 মাস পরের ঘটনা ওনাদের কথা অনুযায়ী এভাবে মনে রাখি। জিয়াউর রহমান যে সময়, আমি যখন ঢাকায় সিলেটে আসি তখন জিয়াউর রহমান মারা গেছে। হ্যাঁ, তো ওনারাও সেটাই বলতেছে। তার মানে আজ থেকে ওই সময়টাতে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলায় আপনি চিন্তা করে দেখেন যে একজন সদ্য ডিভোর্স পাওয়া একটা বা ডিভোর্স নেয়া একটা মহিলা, তার শিক্ষা জ্ঞান সমস্ত কিছু নিয়ে
নিজের পেটের ভাত জোগাড় করতেই তো অবস্থা কাহিল, সেখানে 3টা বাচ্চা নিয়ে সে কি করতে পারে? সে তো দিক বিদিক বলতেছে যে মাসে সে 30 টাকা বেতন পাইতো। 30 টাকা বেতন দিয়েছিল মাসে। তো সেখানেও তার মনে হয়েছে যে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো, হয়তো হতে পারে, আমি বলতেছি না কি হচ্ছে, আল্লাহ ভালো জানে। মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো, আমি যাই, বরং ও যেখানে আছে সেখানে থাকুক, হয়তো হতে পারে। কাকি আপনি যখন জানলেন যে আপনার মেয়েটা হারায় গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর আপনি কি করছিলেন? আমি সাতানের কাছে সত্য কথা কই, আমি খুব রেস্ট দেখশন করছি। ওদেরকে ধরেন নাই, পুলিশ নিয়ে যান নাই ওদের বাসায়? পুলিশ লে যাইতাম, তারে ওকে বাসা যাইতাম, পুলিশ লে মাছ সারা নিয়ে আসছিল। এই ছেলে বগা দিন বগা আরো মানা করছে, বাধা দিছে, মা আজ যাইতে না কাল যাইতে, দেশের মানুষ বেজ্জিতি করি না, এইভাবে ভেবে দিনটা চলে গেছে। আপনার যে বর্ণনাটা ছিল সে বর্ণনার সাথে কতটুকু মিলে দেখেন। আপনার নাম কি চাচি? আপনার নাম বলেন আরেকবার। আমার নাম সাবরা বলা ভাই। সাবরা? জি। তা আপনি বলছেন সাবিয়া, দেখেন আমি যেন বলতেছিলাম জিজ্ঞেস করে। আপনার স্বামীর নাম, ওর বাপের নাম কি? কালু বলে। কালু বলে, আপনি বলছেন কালামিয়া। কালামিয়া হয় সবে কালু বলে। আচ্ছা, তো বাবার নাম একটু এদিক ওদিক হতে পারে, এটা আপনি আগেই বলছেন। আচ্ছা, এবার আসেন ভাই বোনের সংখ্যা। আব্দুল হাই বলছেন, আব্দুল হাই নামে একজন পাওয়া গেছে, ঠিক আছে, আপনার ভাই সে দাবি করতেছে। রুটির দোকানে কাজ করতো, এটাও মিলছে 100%। মুক্তার ওর মেজো ভাইয়ের নাম কি? মোতালেব রাখছে। মোতালেব, দেখেন মোতালেব আর মুক্তার কিন্তু মিলে নাই। তো আপনি যে বলতেছেন যে শতভাগ, এই জন্য আমি প্রথমে আপনাকে সেই জিনিসটা জিজ্ঞেস করছি। এখন দেখেন অনেক কিছু উল্টাই যাবে। আর আপনি নূরবানু, এটা ঠিক আছে, ওনার যে মেয়েটা হারাইছে সেটা নূরবানু। মামা খালাদের নাম বলছেন মানিক, রোকেয়া, কনুর। কনুর না কোহিনুর, তো কোহিনুরটা কনুর হইতে পারে, এটা আমি মানলাম। রোকেয়া নামে একজনকে পাওয়া গেছে। মানিককে? আমার ভাই। আপনার ভাই? আপন ভাইয়ের নাম মানিক নাকি চাচাতো ফুফাতো ভাই? না, আপন ভাই। ভাই, তাহলে এটা মিলছে। ঢাকা থেকে হারাইছেন, এটাও মিলছে। এখন এই যে মেলা, অল্প কিছু না মেলা, তার চাইতে বড় কথা হলো আপনার মা আসার পরে আপনার যে 3টা ঘটনা বলছে, একটা হচ্ছে পায়ের ঘটনা, একটা হচ্ছে প্রচুর মারতো এটার ঘটনা, আর একটা জানি আপনি কি জিজ্ঞেস করছিলেন মাঝখানে, এই 3টা ঘটনার হুবহু সমস্ত কিছু মিলছে। জি। মানে পায়ের ঘটনা, এটা গাড়িতে কিভাবে কাটছে, এটা যদি সে মা না হইতো জীবনও বলতে পারতো না। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে বিছানায় যে ঘটনাটা ঘটতো, যে কারণে মারতো, এটা কি বলছিলেন আমাকে? না, এটা বলেন না। আচ্ছা, তাহলে এটা তো আর আমি যদি ধরেন জেনে দিই, আপনার আল্লাহ না করুক, এটা আমার দর্শকরা যেন কোনোদিনও করবো না, যদি করি তাহলে তো ওটা আমার জানার কথা না। আপনি আরো কি মনে আছে একটু জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে আপনি ওনাকে দেখেন। আপনি যে বলছেন গোপন তথ্য রয়েছে, এগুলো কি তথ্য নাকি এর বাইরেও কিছু আছে? না, এটা এগুলো মানে যেটা আমি বলেছি এটাই, মানে এর বাইরে এমন কিছু আছে কি যেটা আপনার মা জানে, বা আপনি আরো যদি ওনাকে জাস্টিফাই করতে চান, আরো যদি বিচার করতে চান যে আসলেই মা কিনা, সেগুলো আপনি জিজ্ঞেস করতে পারেন। যে ঘটনাগুলো ঠিক আছে, মনে পড়ছে সব। এগুলো মনে পড়তেছে? জি। শরীরের চিহ্ন যেটা বলছেন, এটা বাসের মধ্যে এই ঘটনাটা এইভাবে ঘটছে, আপনার মা সেলাই দিয়েছিল বা এটা করছে, এগুলো সব ঠিক আছে? জি। হারাইছেন যেভাবে, এবার একটু দেখেন। আমার আনুমানিক বয়স 45 বছর, হারানোর বয়স ছিল 5 থেকে 6। ছোটবেলায় আমার মা, মামা, ভাই সহ আমরা একসাথে একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামে থাকতাম। জি। একটা গ্রাম থেকে এসে অন্য গ্রামে কেন থাকতেন? এটা আমরা ওডিশার বাপের দেশ, স্বামীর দেশ। হ্যাঁ। লক্ষ্মীপুর রেডিয়েশন আর জেঠার দেশ, নানার দেশ, ওখানে এসে থাকতেন? হ্যাঁ, সেইখানে আমরা 3 বছর মিনালে রয়েছি। 3 বছর হরে তখন এই ছেলে বগা দেন তে আবদার করছে, আমার একটা ছেলে দিব, বাসাতে এটারে দিতে, ওইটাতে দেখুন করে, এই তো হলাই চলি। আচ্ছা, ঠিক আছে চাচি, আমি আরেকটা বিষয় যাই একটু। থাকতাম সেখান থেকে আমার ভাই ঢাকায় এসে কাজ করতেন, আব্দুল হাই। পরে আমার মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসেন, সেটাও বাইরের বর্ণনার সাথে মিলছে। এসে আমার মা একটা বাসায় কাজ করতেন, সেই বাসার মহিলা আমাকে আর আমার মাকে বলে আমাকে ওনার এক বোনের বাসায় কাজে পাঠিয়ে দেন, এটাও মিলছে। উনি বাইরে যে বর্ণনা দিচ্ছে এটাও মিলছে। সেখানে আমি কান্না করার কারণে আমাকে আমার সে বাসায় নিয়ে আসে, এসে দেখি আমার মা সে বাসায় নেই, ওখান থেকে বের হয়ে গেছিলেন। আচ্ছা, তখন সে বাসায় খালাম্মা আমার ভাইকে কল দিয়ে বলে তোর মা নেই, তোর বোন কান্না করতেছে, তুই এসে নিয়ে যা। তখন আমার ভাই এসে বলে খালা আমার তো ছুটি নেই, আমি ওকে নিয়ে এখন নিয়ে আসতে পারবো না, কিছুদিন আপনার বাসায় রাখেন, পরে আমি ছুটি নিয়ে আসবো। আচ্ছা, তো আমি সে বাসায় থাকতেছিলাম, ভাইয়া কয়েকদিন পরে আমাকে দেখতে আসতো, উনি আসলে আমি কান্না করতাম, সেজন্য খালাম্মা রাগারাগি করতেন। এরপরে ভাইয়া আসেনি, কিছুদিন থাকার পরে খালাম্মা আমাকে একদিন মারলো, মার দেওয়ার পরে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যাই, কিছু খাওয়ার জন্য দোকানে গিয়ে বাসায় আর ফিরে আসতে পারিনি। এই হচ্ছে বর্ণনা। তার মানে ওই একটা বাসাকে কেন্দ্র করেই আপনাদের এই ঘটনাগুলো ঘটছে, তাই না? আপনার মাও ওই বাসায় থাকতো, এক পর্যায়ে চলে যায়, আপনিও থাকতেন এবং আপনিও এক পর্যায়ে চলে যান, এবং আপনার ভাইও ওই বাসায় সম্ভবত থাকতো, ওই ভাইও ওইখান থেকে বের হয়ে চলে গেছে রুটির দোকানে। তো এগুলো কিন্তু এক ধরনের ভুল, যেখানে আপনারা অত্যাচারিত হচ্ছেন আপনাদের কথা অনুযায়ী, সেখানে বারবার কেন যাইতে হবে? বারবার স্যার এই তো অনেক মিশে কথা কই, তার দারুমান দিয়ে আনাইছে, ওনার খবর উঠে যা তেদিন ভালো মন্দ হইতে আমি জানি। আচ্ছা চাচি, এই যে বাড়ির সামনে একটা খাল ছিল, বাড়ির ভিতরে 2টা পুকুর ছিল, বাপের বাড়ি, এটা একটা পিছন দিকে একটা সামনের দিকে। আমি বড় ভাইয়ের কোলে থাকতাম বেশি সময়। এর সাথে এর বয়সের পার্থক্য কত আব্দুল ভাইয়ের সাথে? মানে আর ছেলে মোতা কইলে না, মোতা সরে দিয়ে মোতার সরে মেয়েটির হাত সব পেলাম না, তার বাবা আরে গন্ডগোল করে, সেরকমতে এক দিকে করে আরে তো হিয়ার হারে মা মরি গেছে, আর নানা ভাই এটা জ্যাঠাটা হাতে লই যাইছে, তার মাই বুকু করে লই লক্ষ্মী ফিরে আছে।
তো এটি রেশম 700 বছরের। আপনি কি পরবর্তীতে আর বিয়ে শাদী করছেন? কে? আপনি পরবর্তীতে নিজের বিয়ে শাদী করছেন? না, আমি আর বিয়ে শাদী করেন নাই? আর দিনে ভাবে দিন এভাবে চলে গেল। এই ডান চোখটা কি একটু অপারেশন করা যেত না, চোখের ছানির? না চাচা, এটা আমার ওইসে কি 9 বছর গেলে আমার লুটি হয়েছে কাজ, লুটি হয়েছে আমার বাপে আরে ওষুধ দিতে কইছে, আমি হারাহারি করছি। এটা বলো না কমো না, ডাক্তারের সাহায্য করছি, এটা অপারেশন করতে নাইতেন করতে পারতো না। আচ্ছা ঠিক আছে। এই ডান চোখ দেখলে বাঁ চোখ খাটলাম না, আমরা যখন বই দিয়েছি আপনারা দেখি, আপনারা কিনে আফসা আফসা দেখি, আফসা আফসা দেখেন। এনে চোখ আর কোনো অসুবিধা। মেয়েরা ভালো করে দেখছেন, এটা আপনার মেয়ে? আমার মেয়ে। কোনো সমস্যা নাই তো? না। এটা আপনারই মেয়ে? আমার আর কোনো মেয়ের পাইলা পুলা বড় করেন নাই নিজের মেয়ে মনে কইরা এই 40 বছরে? না গো বাবা, নিজের রত ভাই খাই মাসের মাইয়া হাইলা লাভ আছে নাকি? নূরবানু বলেন, সবকিছু জানলেন আপনি, ঘটনার যা পাইছেন মিল ঠিল সমস্ত কিছু বিলায় আপনার কি মনে হইতেছে এটা আপনার পরিবার হইতে পারে? যে আমার ঘটনার দিকে তো মিলে মনে হইতেছে আমারই পরিবার। এখন আপনার কনফিডেন্টের জায়গায় আমার বুঝতে হবে, একটা হচ্ছে মনে হচ্ছে, আরেকটা হচ্ছে না এটাই আমার পরিবার, আরেকটা হচ্ছে যে আমার এখনো সন্দেহ আছে। আমার ভাইয়ের সাথে কথা বললে কিছুটা মানে বুঝতে পারো। কোন ভাই? বড় ভাই। বলো। হ্যাঁ পড়ো। চাচি এই পাশে আসেন, ডান পাশে বসেন। যান বসেন। এই তোমার ভাই, বড় ভাই। আপনি কি আপনার ভাই? ভাই আমরা যখন ছোট ছিলাম তখন তো অনেক দুষ্টামি করেছি, অনেক বাহানা করছি। আপনার কোনো একটা গ্রামের কোনো একটা ঘটনা মনে পড়ে? আমি যখন আমি ফার্স্ট টাইম আমি পুরো হিস্ট্রিটা বলি, তুমি তো ছোট মানুষ বোঝো না। আমি আমার মার যখন তুমি ছোট 3 মাস, তখন আমার বাবা আমার মাকে ডাইভোর্স করে। ওটা বাদ দেন, এটা আমি আপনাকে আমার খুব প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ছোটবেলা ছিলাম তখন তো নানা বাড়ি তো ছিলাম, হ্যাঁ। তো ওখানে তো আমরা অনেক দুষ্টমি করছি, খেলাধুলা করেছি, বা আপনার কাছে অনেকদিন বায়না ধরেছি, তো এর মধ্যে কি কোনো একটা কিছু আপনার মনে পড়ে? আমি তো বাইনা মনে করে যখন মজা কিনে দিছি, তোমার কোলে লইছি, গোসল করছি, মাছ মারছি খালে যাইয়া, হ্যাঁ এটুক তো আমার মনে আছে। কোনো বিশেষ ঘটনা কোনো দিনের একটু সামান্য একটু ক্লু দেন, খুব পুরোটা বলেন না, অল্প ক্লু। কোথাও গিয়েছিলাম আপনার সাথে, কোনো কিছু বায়না করেছিলাম, আমার তো মনে আছে। কোনো বিশেষ ঘটনা থাকলে মনে পড়বে, নাইলে আসলে রেগুলার এই যাওয়া। তো সাথে দেশের বাইরে যেমন তেমন গুলো মনে নাই, খালি এখানে আমার মনে আছে রুটির দোকানে যখন আইছিল আমার কারণ বাজার, তখন আমি ওরা বিস্কুট কিনে দিছি, এমন কোলে লইছি, হ্যাঁ। তারপর এখান থেকে আবার ওর সাথে আমি রিক্সা দিয়ে আবার ওই মগবাজার ওই বাসা গেছি, ওই বাসা যে আমরা একসাথে আসছিলাম। আসার পর ওরা আমি বলছি দেন তুই এক কাম কর, খালামা মারধর করে তো তোরা আমি বাইরে নোয়াখালী তুই আয়, তুই আর তোরা আমি ভাই আবার দোকানে কাজ করুম। কিন্তু 1 সপ্তাহ পরে যা আমি ঘুরে যখন যাই তখন ওরা পাই না। আপনার মনে পড়তেছে না? আপনার যদি আর অন্য কোনো কিছু দেখেন। আচ্ছা, আমাদের বাড়ির সামনে যে খাল ছিল, খাল পাড়ের কোনো ঘটনা আপনার মনে পড়ে? খালপাড়া আমাদের শাখা ছিল, আমার কবরস্থান আছে, আমার নানির মারি দিছে সে কবরস্থান। এবং তুমি যে পুকুরের কথা বলছো, ও 2টা পুকুর আমাদের বাড়িতে আছে, সামনে খাল আছে। খাল আছে। আচ্ছা, আপনি প্রথম যে ঘটনাটা ওনাকে জিজ্ঞেস করছেন, ঘটনাটা কি ছিল একটু বলেন তো। ঘটনাটা ছিল আমরা মেলায় গিয়েছিলাম ভাইয়ের সাথে, তো আমাদের গ্রামে মেলা ছিল, এটা আমার নানা বাড়ি। তখন ভাইয়ের সাথে আমি কি একটা জন্য চেয়েছিলাম যে ভাইয়া আমার ওটা কিনে দাও। তখন ভাইয়া বললো আমার কাছে তো টাকা নেই, তোকে কিভাবে দেবো, আচ্ছা পরে দেবো নে। এর মধ্যে দারোগা এসে, মানে আমাদের গ্রামে পুলিশকে দারোগা বলা হয়, তখন দারোগা আসছিল, দারোগা দেখে ভাইয়া আমাকে বললো ওই দেখ দারোগা আসছে, এখন চল চলে যাই পরে দেবো, এই নিয়ে বাসায় চলে আসছে। আমার খেয়াল এইটা মনে থাকা খুব মুশকিল, খুবই মুশকিল। ধরেন ওই মেলায় যদি গায়ে ধরেন আলামা করো, ওই মেলায় যদি কোনো কারণে আগুন লেগে গেছে, তারপরে ভাইয়ের পা পুড়ে গেছে, এটা মানুষের মনে থাকবে। কিন্তু এটা যেটা বলছে এগুলো খুব র্যান্ডম ঘটনা, এটা মনে থাকবে না। আচ্ছা, এছাড়া আপনি খাল নিয়ে কি বলতে চাইলেন, ওনার এটা মনে নেই, বলেন তো। খাল পাড়ে মানে আমি আর আমার বড় ভাই একসাথে রাস্তায় হাঁটছিলাম, না কোথাও যাচ্ছিলাম, তখন রাখাল বস নিয়ে আসছিল অনেকগুলো মহিষ। হ্যাঁ মহিষ আছে, বসে আছে আমাদের দেশে, বসে আছে, কারণ সর আসলে তখন পানিঘর ছিল না, তো খালও ছিল বড়, এখন তো সব ভরে গেছে। ওই সময় আমাদের গ্রামে খালি এগুলো গরু ছাগল বেশিরভাগ ফালতো গ্রামের মধ্যে, গরু এগুলো বেশিরভাগ ধান করতো, 1% ধান করতো, অন্য কোনো ফসল ছিল না নোয়াখালী। তো মোষের কি হয়েছে? তারপর রাখাল বস নিয়ে আসছে, আমি আর ভাইয়া এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তখন ভাইয়া বস দেখে আমাদের ওই জায়গায় একটা তালের বাগান, কাঁটাতারে ভেড়া ছিল, কাঁটাতারে বেড়া ছিল না তাল বাগানের মধ্যে, ওনার কিছু মনে পড়তেছে না। তারপর আপনি বস দেখে লাফ দিয়ে পড়ে গেছেন তাল বাগানের ভিতরে, তা আপনার দেখা থেকে আমিও পড়ে গেলাম, তোমার পাটা কত ছিঁড়ে গিয়েছে।
বৈশ বৈশ বলে, মহিষরে বৈশ বলে, মহিষ। আমাদের তো মহিষ বলে। আপনি কি কালো কালো গরুর মতো দেখতে এটা বলতেছেন? আপনাদের কি বলে? বৈশ। আমরা আমাদের গ্রামে নোয়াখালী বৈশই আমরা বেশিরভাগ বলি। আমরা বলি মহিষ। আচ্ছা, এখানে কথা আছে, সেটা হচ্ছে আপনি এই নোয়াখালীতে মানে যে এলাকায় আপনি আপনার বাড়ি, জি। সেখান থেকে আপনি আসলেন ঢাকাতে। ঢাকা থেকে হারানোর পরে আপনি চলে গেলেন কোথায়? ঢাকা। ঢাকার মধ্যে থাকলেন? ঢাকা থেকে হারিয়ে এসেছি আমি সিলেটে গেছি। সিলেটে। সিলেটে কি বলে এই যে প্রাণীটার নাম বললেন? সিলেটে এটা খুব দেখা যায় না। দেখা যায় না। তার মানে এটা যে বৈশ বলে এবং ওই এলাকাতেই বলে। আপনি যে এলাকা থেকে হারাইছেন এটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে, কারণ আপনিও বৈশ বলতেছেন, হেও বৈশ বলতেছে। আমরা আমাদের দেশে আমরা চরে নোয়াখালী আমরা বৈশই বলি বেশিরভাগ। আমরা আমাদের দেশে আগে অনেক ছিল, কারণ ওই সময় তো মনে করেন আপনি বাড়ি ঘর তেমন ছিল না, খোলা আছে। এখন পালে খুব এগুলো চরেই পালে, চরে ছেড়ে দিয়ে রাখে। আমাদের চরে আমাদের বাড়ি ঘর হাতিয়াতে চর। ওনার এটা মনে নাই। আমার অনেক কিছু মনে, খালি মনের মধ্যে অর্জন এখানে আইসে একটু আমার বেশি মনে। আর যে পা কাটা গেছে, আমরা নোয়াখালী নদী পার হয়েছি, তারপর ওইখান থেকে রায়পুর রায়পুর বনগছুর রাস্তা আছে, ওখানে বেশি কথা ছিল, ওদিকে পা কাটা গেছে। এটুকু আমার মনে আছে, এইটুকু মনে আছে আমার। তো আমি তোমার ধারণা হলো আমার বোনে আমি খুব আদরই করতাম, কারণ হলো আমার মা 2 বছর পরে আমি বেশি রাখতাম, কষ্ট করছে। বোন করে আমি 40টা বছর চিন্তা মনে করতাম বোনের ফেলাটা। আমার মনের মধ্যে কষ্ট, মা আমার জন্য আইসে ঢাকা শহর, মেয়ে হারা গেল, মারে কি করবো, মরে গেলে জোর মরে করবো, বড় ফোলা জন্য আইসাম মেয়ে হারালো, মরে গেলে শান্তি পেতাম। আমার জীবন অনেক কষ্ট করে ফোন দিয়েছি, আল্লাহর দরবারে কাঁদছি। আমার মার কাছে লেডি আমি, আমার জন্য আমার বোন হারালো, আমার বোন ঢাকা আছে। আমি ছেলে মানুষ, মুখ কান্দাকার মৃত্যু করি, কিন্তু আল্লাহ কবুল করি। সবচেয়ে আমার এটাই কষ্ট বোনের জন্য। আল্লাহ এটা কবুল করি। সন্তানের মতন ভালোবাসতাম, গুলো লইতাম, ফিরে ফিরতাম। স্বপ্নের দিন তারা আমার এই বোন জন্মবার থেকে স্যার কষ্ট করলো, কেন আমার মাকে ডিভোর্স করার পর আমার নানি ফালছিল, কিন্তু নানি মারার পর আমার মামা বললো তুমি চলে যাও, বোন তোমার মেয়ে আমরা রাখতে পারবো না, মা মারা গেছে। যে জন্য আমার বোন একটু ভালো না, তো আসলে আমার বোনে এখানে আসলো, কিন্তু ভাগ্য আমাদেরকে আপনারা ইয়ে করে দিচ্ছে, আমরা এত হতো ভাইয়া জীবনে কল্পনা করতে পারি। বাবা মায়ের ডিভোর্স সন্তানের জীবনে কি হয়ে আসে বুঝতে পারলাম, জীবনে বাবা মা পাওয়ার জন্য মা ডিভোর্স না হলে তো আমাদের এই সমস্যা হতো না। জীবনের যত কঠিন মোমেন্টই আসুক না কেন, আমার জীবনে বহুত কষ্ট আমি করে সবার জন্য বুঝাইছি। দোয়া করি, এবং ইনক্লুডিং মি এভরিবডি, জীবনে যত কঠিন মোমেন্টই আসুক না কেন, যত কঠিন মোমেন্টই আসুক না কেন, আল্লাহ যাতে আমাদেরকে আমাদের সন্তানদের জন্য, বিশেষ করে সাংসারিক জীবনে মানে সন্তানদের জন্য যত কঠিন মোমেন্টই আসুক না কেন, সন্তানদের ক্ষতি হয় এরকম কোনো বিষয় যেন আমাদের না করান। মানে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলাই হোক না কেন, হ্যাঁ যদি সেটা ডিভোর্স হয়ে গেলে ভালো হয় তো ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে না একসাথে থাকতে হবে কষ্ট করে হলেও সন্তানের ভালোর জন্য, তাহলে সেই ধৈর্য ধরার সুযোগটা যেন আল্লাহ আমাদের মধ্যে দেন। এই ভিডিওগুলো আসলে আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। ওনার জীবনে যে 40টা বছর চলে গেছে, পৃথিবীর কোনো শক্তি আছে রিটার্ন দেওয়ার? বলেন। ছবি আছে না কাছে, যদি ছবি ঠিকতো তার মাই আর আপনার বাবা তো পরবর্তীতে বোধহয় আলাদা একটা সংসার হলো, দ্বিতীয় বিয়ে হয়েছে, ভাই বোন আছে 6 জন। তো আপনাদের আর খোঁজ খবর নেয় নাই? আপনার বাবা তো খোঁজ খবর নেয়নি। আমার বাবা দ্বিতীয় বিয়ে হয়েছে, সংসার লয়ে আছে। আমি স্যার আমার লাইফ হিস্টোরি, আমি এখানে কাজ করছি, এখান থেকে কাজ করে আমি মালয়েশিয়া 4 বছর থেকেছি স্যার। আমি বিয়ে করি শেরপুর, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং পর বিয়ে করে আমি 4 বছর মালয়েশিয়া কাজ করে আসি। সেখান থেকে আসি আমি 3 বছর আবার হোটেলে কাম করি 4 বছর। তারপর আমি 2003-এ সৌদি আরব যাই। সৌদি আরব আমি স্যার লেবার বিষয়ে কাম করে আসি যে 18 বছর, মাত্র 18 মাস আমি আইছি বাংলাদেশে। হ্যাঁ, আসি আগে নিজে কাজকর্ম করি, নিজের সংসার আছে, খেত খোলা আছে, চলি খাই। স্যার আমার জীবনে বহুত কষ্ট করেছে, আমাদের বাবা মা আমার 2 পয়সা দেন। ওরে যে পাইলেন এতদিন পরে, এটা পাওয়ার পরে আপনার অনুভূতি কি? মানে আমার অনুভূতি আলাদা আছে, আমি হাজার সুখীরা জীবনে কারো খুব জীবনে আসে বোন কি জিনিস ভাই বোন আত্মীয় যে আর আসে। একটাই মাত্র বোন আপনাদের? হ্যাঁ সেটাই তো তাই। আমি বড় ভাই হিসেবে কিন্তু আমি কর্তব্য থাকি না, আমি ছোট। এই ছোট ভাই আমি আনছি ঢাকা, আমি হোটেলে কাম দিছি। এখন ভাই পয়সা কামাই করতেছে, বিয়ে করছে, 3টি ছেলে আছে। তার বাবার কাছে তো না নিয়ে লুকুবির আনছি। রাত্রি সন্ধ্যা আমাদের হেল্প করে নাই স্যার, যদি রাত্রি সন্ধ্যা আমাদের হেল্প করতো তাহলে আমাদের অবস্থা তো না। নানার অবস্থা ভালো ছিল, তোমার দাদারও অবস্থা ভালো ছিল, খালি আমার বাবার অবস্থা ছিল না, কিন্তু তারা তো আমাদের হেল্প করে নাই। তাহলে আমাদের হেল্প করতো, তাহলে আমরা আজকে পর্যন্ত পরিস্থিতি খারাপতাম না আমরা। নূরবানু, আপনার আর কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? না স্যার, আমি শিওর না আমার ফ্যামিলি। নিশ্চিত? আপনি শতভাগ নিশ্চিত? আমরা কি তাহলে পাবলিককে বলবো, স্টেটমেন্ট দিব যেটা আপনার পরিবার? এটা খুব অত্যাশ্চর্য ঘটনা ঘটলো অনেকদিন পরে। এটা সত্য কথা বলে আমি একটা অকপটে স্বীকার করি, কাজ করতে গেলে আমার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে আপন ঠিকানা নিয়ে আজ পর্যন্ত আমি কোনো লুকোচুরি করিনি কোথাও। যা হয়েছে যেভাবে হয়েছে সবকিছু হয়েছে। সেটা হলো ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজের স্ট্রেংথের জায়গাটা আগের থেকে দুর্বল,
কিভাবে দুর্বল? একটা হচ্ছে টেকনিক্যালি দুর্বল, কারণ ফেসবুক মেটা আসার পর থেকে যে পরিমাণ রিচ এবং সাপোর্ট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ রিচ এবং সাপোর্ট আমরা পাইনি, এটা টেকনিক্যালি দুর্বল। আরেকটা দুর্বলের জায়গা হলো আমরা একই কন্টেন্ট বারবার দিচ্ছি, সুতরাং মানুষের মধ্যে যে ইমোশনের জায়গাটা সেটা অনেকখানি ক্ষয়ে গেছে। মানুষ 200-300 পর্ব ধরে কেউ এগুলোতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, না দেখলে আর ভালো লাগে না, আর কেউ আর দেখতে ভালো লাগে না, আর কেউ এরকম হয়েছে যে ঠিক আছে এটা তো একটা র্যান্ডম কেস, এটা এরকমই হয় আপন ঠিকানায়, সবার কাছে হয়ে গেছে। তো সেই জায়গা থেকে মানুষের দেখার আগ্রহ বলেন, রিচ করার আগ্রহ, শেয়ার করার আগ্রহ আগের তুলনায় অনেক কমেছে। তো যখন কমে যায় এই জায়গাগুলো, আমি যেগুলো বলছি সব স্ট্যাটিস্টিক্সের ভাষা, আমি যদি রিলিজিয়াসলি যাই বা ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যাই তাহলে আমার এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। আমি যেগুলো বলছি সেগুলো স্ট্যাটিস্টিক্সের জায়গা থেকে। সেটা হলো যে দেখেন, যখন বেশি বেশি মানুষ দেখবে, যখন বেশি বেশি মানুষ শেয়ার করবে, যখন বেশি বেশি মানুষ ভিউজ করবে, তখন এই ভিডিওগুলো সফল হওয়ার সম্ভাবনার জায়গাটা অনেক বেশি বেড়ে যায়। এবং সেই জায়গাটা হয় এরকম যে ক্লুজ অনেক অল্প, তারপরেও অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো অনেকদিন পরে আমি বলবো, আমি ঠিক জানি না, আমার ব্রেন এই মুহূর্তে যেটা বলছে যে অনেকদিন পরে আমরা এমন একটা ভিডিও সফল করলাম যেই ভিডিওতে ওনার এলাকার কোনো তথ্যই উনি দিতে পারেন নাই, যে উনি ইভেন জেলার নামটাও বলতে পারেন নাই যে কোন জেলা থেকে উনি হারিয়েছেন। শুধুমাত্র এখানে ছিল মামা খালাদের নাম, বাবা মায়ের নাম আর ভাই বোনদের নাম। এই কটার উপরে ভিত্তি করে আমরা আজকের এই ভিডিওতে গেট টুগেদার করাতে সম্ভব হয়েছি, এবং উনি যেটা বললেন সেটা আমরা অ্যাকসেপ্ট করে যদি নেই তাহলে ভিডিওটা সফল করতে পেরেছি। এটা একটা বিশাল ঘটনা। আর এর বাইরে যে কথাটা চিরন্তন সত্য সেটা হলো যে অনেক সময় ভিউজ হয় না, তথ্য অনেক কম, তারপরে আল্লাহ সফল করেন এবং সফলতার সংখ্যা কমে নাই। গ্র্যাজুয়ালি আমি যদি বলি, প্রতি মাসে 8-10টা আপডেট করার সুযোগ আমাদের হয়, অন এভারেজ 6-7টার মতো। তো সেই জায়গাটা আলহামদুলিল্লাহ কমে নেই। এই হলো বিষয়। তো নূরবানু, আমি কি ফাইনালি অ্যাকসেপ্ট করে নিব এটা আপনার পরিবার? হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, নূরবানুর কথা অনুযায়ী এবং সমস্ত তথ্য যাচাই বাছাই করে, ঘটনার ডায়াগ্রাম সমস্ত কিছু দেখে যুক্তির বিচারে আমরা বলছি যে আমাদের আপন ঠিকানার 252তম পর্ব সেটা সফল। এই সফলতার মধ্য দিয়ে আমাদের সংখ্যা দাঁড়ালো 168, শুধুমাত্র আপন ঠিকানায়। লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30, ইন টোটালি 198। আনঅফিসিয়ালি ডাবল সেঞ্চুরি আসলে হয়ে গেছে, কারণ আনঅফিসিয়ালি ডাবল সেঞ্চুরি হয়েছে এই কারণে যে ভিডিওগুলো পেন্ডিং আছে সেগুলো রেজাল্ট আমি জানি তারা কি বলেছেন, কিন্তু আপনারা যেহেতু দেখেননি, সেই জায়গাটা থেকে যখন দেখতে পারবেন, যখন জানতে পারবেন, সেটার জন্য আপনাদের আরও 2টো ভিডিওর স্টেটমেন্ট লাগবে। তাহলে আমরা আমাদের কাছে জায়গা থেকে 200টা ভিডিও সফল করলাম, বাট আপন ঠিকানার ডাবল সেঞ্চুরি হতে এখনও দেরি আছে। আলহামদুলিল্লাহ। চলেন, বাইরে আরেকজন অপেক্ষা করতেছে, দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন। দুই ভাই এক বোনে। আমাদের চাচাতো ভাই আমাদের বাড়ির কাছে আজিবাড়ি করতে না, আচ্ছা, এটা হচ্ছে নূরবানুর হাজবেন্ড, স্বামী। হ্যাঁ, অনেক ভালো মানুষ। দুজন ভাগ্নি। মামা ছেলে নাই, কোনো ছিল আই নাই। মিষ্টিমুখ করাব সবাইকে। বসেন আপনারা একটু, মেহরবানি করে। শোনো না, দুই মেয়ে ছেলে। বসেন একটু, সবাই বসে যাই আমরা। হ্যাঁ, বসে একটু মিষ্টিমুখ করেন, আমি ভিডিওটা শেষ করি। খুশি হয়েছেন? হ্যাঁ,